আমরা জনাব শাহাবুদ্দিন সাগর আপনাকে মাইক হস্তান্তর করছি। মিডিয়া কিভাবে রোল প্লে করতে পারে এবং কোথায় আসলে বাধাগুলো হচ্ছে, সামনের দিনগুলো সম্ভাবনার জায়গাগুলো আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ ভিডিও সঞ্চালক স্নেহের এহসান জুয়েল, মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ ইউএসএ চেম্বারের প্রেসিডেন্ট, আমার মানুষ যিনি কথা বলেন কম, কাজ করেন বেশি, জনাব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আমার পাশে আছেন, দক্ষ এবং অভিজ্ঞ সম্পাদক, দীর্ঘ ৩৩ বছর ধরে যিনি এই বয়সে পত্রিকা পরিচালনা করেন, সাপ্তাহিক সম্পাদক, যার সঙ্গে কমিউনিটির নিবিড় যোগাযোগ, যারা নাসুল হাসান একটু আগেই অনুষ্ঠান শুরুতে কথা বলে গেছেন, এই ফেয়ারের অন্যতম উদ্যোক্তা জনাব বিশ্বজিৎ সাহা, তিনি সবসময় পেছনে থাকতে ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু কাজ করেন প্রচুর, যেটির প্রমাণ আমরা এই 3 দিনের যে রেমিটেন্স ফেয়ার সেটা তো আমরা পেয়েছি। আর যারা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পত্রিকা নবযুগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই আলোচনায় প্রায় 10 থেকে 11 জন সম্পাদকের থাকার কথা ছিল, ঘণ্টাব্যাপী এই আলোচনা হওয়ার কথা। নিশ্চয়ই আরো সম্পাদক আমাদের সঙ্গে যোগ দিবেন। যেহেতু 1 ঘন্টার আলোচনা, আমরা একটু সময় পাবো মনে করছি, যদি সঞ্চালক আমাদেরকে পারমিট করেন হয়তো কিছু আলোচনা করা। আমি খুব নিবিড় ভাবে এটি পর্যবেক্ষণ করেছি, এখানে সাথে থাকার চেষ্টা করেছি। উদ্বোধনী দিনে লাবণিয়া মেরিওটে আমরা ব্যাংকারদের কথা শুনেছি, আমরা ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কথা শুনেছি এবং সাধারণ মানুষ যারা ওখানে গিয়েছিলেন তাদের কথা আমরা শুনেছি। গতকালকে সন্ধ্যায় যখন আমরা এখানে আসি, আমরা প্রচুর রেমিটারদেরকে দেখতে পেয়েছি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে তৃতীয় দিনে যেহেতু গণমাধ্যমের সঙ্গে এটি রেমিটেন্সটার একটি, যা রেমিটেন্স প্রবাহ, রেমিটেন্স বৃদ্ধির এটি একটি সংযোগ রয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি এই আলোচনাটা আমরা এই ডাইসে বসে কয়জন আলোচনা করছি সেটা বড় বিষয় নয়, কিন্তু আলোচনাটা অত্যন্ত গুরুত্বের। আমি আপনারা হয়তো গতকালকে নিয়ে গেছেন যে হাতে করে একটি, এই যে প্রকাশনাটি এই ফেয়ারে করা হয়েছে, আমি মনে করি প্রতিটা মানুষের এই প্রকাশনা একবার চোখ খোলানো দরকার। আমি বাংলাদেশে সাংবাদিকতা করাকালীন যে সমস্ত গুণী মানুষগুলির লেখাও আমার পড়তে সুযোগ হয়নি, সেসব মানুষের লেখাগুলি এই একটি স্মরণিকায় সন্নিবেশ করেছে। এই স্মরণিকাটা যদি দুটো লেখাও কেউ পড়ে, তাইলে বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর জন্য বা রেমিটেন্সের প্রতিবন্ধকতাটা কি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি, সামাজিক অবস্থা কি, পুরোটাই এই চিত্র ফুটে উঠবে। আমি মনে করি প্রকাশনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা হয়েছে, এটি আপনারা চেষ্টা করবেন সংগ্রহ করে এখান থেকে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ, বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান হাল নাগাদ তথ্য সবগুলি আপনারা এখান থেকে পাবেন। আমি সেটির বিস্তারিত দিকে যাব না। সঞ্চালক এহসান জুয়েল তিনি তথ্য দিয়ে বলার চেষ্টা করেছেন যে রেমিটেন্স এবং হুন্ডি প্রবাহের মধ্যে, যে রেমিটেন্স প্রবাহ এবং হুন্ডির মধ্যে যে একটি গ্যাপ, এবং হুন্ডি জিতে যাচ্ছে কিনা বা রেমিটেন্স আমরা কম পাঠাচ্ছি কিনা, এ ধরনের মানুষের মধ্যে নানা প্রত্যাশা আছে বা নানা প্রশ্ন আছে। আমি সেদিকে যাওয়ার আগে বাস্তব ধর্মী কিছু কথা বলতে চাই। পরামর্শ আগে আমার সঙ্গে জিয়া ভাইয়ের কথা হচ্ছিল, জিয়া ভাই বলছে যে আপনি যে বিষয়গুলি আপনার ভাবনার মধ্যে আছে আপনি লিখিত আকারে যদি দেন, সেগুলি নিয়ে আমরা পরবর্তীভাবে কাজ করবো, যদি এটি সভা, সেমিনার, সিম্পোজিয়ামের যে মূল লক্ষ্য যে থাকে। আমি এই একটু পেছন থেকে যদি যাই, আপনি দেখেন আমরা প্রবাসে থাকি, আমরা রেমিটেন্স যোদ্ধা বলি বা আমরা রেমিটেন্স পাঠাই। আমরা রেমিটেন্স যোদ্ধা বলতে যাদেরকে বোঝায় কাগজে কলমে, যারা মধ্যপ্রাচ্যে থাকেন, যারা মালয়েশিয়াতে থাকেন, যারা প্রতি মাসে অর্থ প্রেরণ করেন, তাদেরকেই আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। কিন্তু আপনি এই গত 4-5 বছর ধরে আপনি যদি দেখেন রেমিটেন্স প্রবাহ, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে যারা পাঠাচ্ছেন তারা একটা শীর্ষ পর্যায়ে আছেন। আপনি একজন মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের একজন আমার শ্রমিক ভাই 1 মাসে যত টাকা পাঠান, আমার আমেরিকান প্রবাসীরা 1 সপ্তাহে তার চেয়ে বেশি টাকা পাঠান। কারণ তিনি যে টাকাটি পাঠান
আমরা যদি $200 কাউকে পাঠাই, বাংলাদেশে 20 থেকে $24,000 বা 22,000 টাকা হয়ে যায়। কিন্তু একজন প্রবাসী যিনি মালয়েশিয়াতে কাজ করেন, যিনি মিডল ইস্টে কাজ করেন, তিনি পুরো মাসের বেতন পাঠালে বলেই 20 থেকে 25,000 টাকা হয়। সেক্ষেত্রে আমাদের যে প্রবাসী, অর্থাৎ উত্তর আমেরিকা বলেন, ইউরোপের ভালো ভালো দেশগুলি বলেন, রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমাদের যে শীর্ষ অবস্থান, আমরা কম অবদান রাখছি না। কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা দেখি কি, সবসময় একটা কথাই থাকে এবং একটা বাস্তব কথা, যে আমরা প্রবাসীরা দিচ্ছি বেশি, দেশ থেকে পাচ্ছি কম। এটা সবাই বলে। আমরা মাথার গ্রাম পাই ফেলে দেই। আমরা কি চাই, এই কি চাই নিয়ে আমি কথাটা বলবো। আপনি দেখেন, এই ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আসার কথা ছিলেন। তিনি কনসুলেটে দুটি অনুষ্ঠান করেছেন, ভালো কথা। সরকারের রাষ্ট্রীয় পর্যায়ে তিনি অতিথি হয়ে এখানে আসছেন, রাষ্ট্রের মানুষ, তিনি আসছেন, কনসুলেটের সঙ্গে কথা বলবেন। তবে আমি মনে করেছিলাম, বা আমি এখনো মনে করছি, এই যে রেমিটেন্স যে যোদ্ধা, যারা রেমিটেন্স পাঠান, কনসুলেটাতে এক শ্রেণীর মানুষের সঙ্গে তার কথোপকথন হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, প্রস্তাবনা তিনি নিয়েছেন। আমি মনে করি তিনি যদি সাধারণ মানুষের সাথে কথা বলতে পারতেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনিও লাভবান হতেন, আমরাও লাভবান হতাম। নিশ্চয়ই তিনি সেটা বুঝবেন আমাদের এই ফেয়ারে কেন তিনি আমাদের সাধারণ রেমিটারদের সঙ্গে কথা বললেন না, তিনি আসলেন না, সেটি তার বিবেচ্য বিষয়। আমি এদিকে যাব না। আমি বলবো, যেমন দেখেন, এই যে হুন্ডির কথা বললো, আমি মনে করি অনেক সময় এটি আপত্তির কথা হলেও রাষ্ট্র অনেক ক্ষেত্রে, এটা আমি অভিযোগ করছি, আমার ব্যক্তিগত অভিমত, রাষ্ট্র অনেক ক্ষেত্রে হুন্ডিটাকে মনে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে। তখন বলেন যে আপনি কেন এই কথাটা বললেন ভাই, এটা তো খারাপ জিনিস, কিভাবে হুন্ডিকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? দেখেন, আমরা কিছুদিন আগে রোজার ঈদ শেষ করেছি। বাংলাদেশে যেটি হয়, রোজার ঈদে 27 তারিখ সবে কদর হয়, 26 তারিখ বা 27 তারিখ বাংলাদেশে বন্ধ থাকে। একদিন পরে গিয়ে হয় কি, ঈদের বন্ধ শুরু হয়ে যায়। 2 দিন পরে যে ঈদ হয়, 29টা বা 30টা রোজার পরে, আপনি যদি ধরে নেন ঈদটা শনিবারে হচ্ছে, তাহলে আমার প্রবাসী যারা আমেরিকাতে কাজ করে দেখবেন যে 90% মানুষ শুক্রবারে তার চেকটি পায়, তার পে চেকটি পায়। প্রবাসী, আমরা আমেরিকার মানুষজন কি করি, চেকটি পাওয়ার পরে টাকাটা উত্তোলন করে আগে দেশের প্রবাসীদের কাছে পাঠাই। বাংলাদেশে 4 দিন বন্ধ হয়ে গেল। আমি যখন টাকা পাঠাতে গেলাম, বলে যে এই টাকা পাওয়া যাবে 3 দিন পরে। আর আমার এই প্রবাসী ভাইটা, আমার এই আমেরিকার যে মানুষটা কষ্ট করে স্বজনের কাছে টাকা পাঠাবেন, তিনি কিন্তু কখন বাংলাদেশে বন্ধ হচ্ছে তার এই হাল্লার তথ্যটি নাই, কারণ তিনি তো আমাদের জানান নাই যে বাংলাদেশ ব্যাংকে যে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশে 4 দিন বন্ধ থাকবে, সেটা আমি আমার ঘর পর্যন্ত কিন্তু পৌঁছে নাই। কারণ আমরা যে এখানে 10টা 11টা পত্রিকা পরিচালনা করি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের এই পত্রিকাগুলির সঙ্গে কোনো ধরনের নিবিড় কোনো যোগাযোগ নাই। তারা আমাদেরকে কোনো প্যাট্রোনাইজ করে না, প্রবাসীদের জানানোর জন্য কোনো একটা বিজ্ঞাপন তারা আমাদেরকে দেয় না, প্রকাশনায় তারা আমাদের কোনো হেল্প করে না। তাহলে আমার প্রবাসী ভাইটা কিভাবে জানবেন? উনি দৌড়ে গেলেন, 2 জন টাকা পাঠায় তার কাছে, ভাই আমার টাকাটা একটু পাঠাই দেন, নাম নাইলে আমার মা বাবা ঈদ করতে পারবে না, আমার ভাই বোন ঈদ করতে পারবে না। উনি যা বলে যে ভাই ঈদের 2 দিন পরে টাকা দেবে। আমি কি করবো? আরেক পাশের দোকানে গেলাম, ভাই ঈদের 3 দিন পরে যাবে। আরেকজন বললো যে কষ্ট নিষ্ট করে যদি আমি চাই ঈদের দিন সকালে পৌঁছাতে পারি, আমি বাধ্য হয়ে কি করবো, ভাই কোনো পথ আছে? কোনো পথ তো আছে। রেট হচ্ছে 122 টাকা, আপনি আমাকে 110 টাকা দিবেন, আমি পাঠাই দিলাম। কি সুন্দর করে আমার কাছে একটা প্রস্তাব আসলো যে আমি স্বেচ্ছায় ভূমিকাকে বরণ করে নিলাম। কিসের কারণে বরণ করে নিলাম? আমি আমার দোষ দিচ্ছি না, আমার প্রবাসী ভাই দোষ দিচ্ছি না, কারণ আপনার রাষ্ট্র আমাকে সুযোগ দেয় নাই। রাষ্ট্র যদি আমাকে 15 দিন আগে বলতো, এই প্রবাসী পত্রিকাগুলিতে বিজ্ঞাপন দিয়ে, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলতো যে দেখেন শেষ সপ্তাহে ঈদের 4 দিন আগে কিন্তু বাংলাদেশ সব ব্যাংক বন্ধ থাকবে, আপনি পয়সা পাঠাতে পারবেন না, আপনি আগে পাঠান, তাহলে আমি ধার করে কর্ত করে কিন্তু আমি টাকাটা পাঠাইতাম। তা আপনি আমাকে ইচ্ছা করে ঠেলে দিলেন হুন্ডির দিকে, আর আপনি বলছেন আমাকে যে আপনি আমার কাছে রেমিটেন্স পাঠান। আমি মনে করি এগুলি চিন্তা করা দরকার। আর এই যে আমরা যারা গণমাধ্যমগুলি, 33 বছর ধরে গণমাধ্যম পরিচালনা করেন, বাংলাদেশ ব্যাংক আমাকে, আমার জানা মতে আমাদেরকে এই পর্যন্ত কোনোদিন প্রবাসীদের রেমিটেন্স উৎসাহিত করার জন্য এটি প্রণোদনা দেওয়া, এটি বিজ্ঞাপন দেওয়া, এটি বেসরকারি ভাবে আমাদেরকে সহযোগিতা করা, সেটি করা হয়নি। তাহলে আমি আপনাকে সচেতন করবো কি দিয়ে? আপনি আমাকে ঢাল তলোয়ার দিলেন না, আপনি বলেন আপনি যুদ্ধ করেন, সেটি তারা করেন না। আরেকটা বিষয়, আমি প্রচুর মানুষের সঙ্গে বাংলাদেশে যে দেখেন সিআইপি, এটি শব্দ রয়েছে, সিআইপিটা মানুষ মনে করে একটি ঐস্পৃশ্য বিষয়, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, একটি কার্ড তাকে এয়ারপোর্টে তিনি নানা সুযোগ সুবিধা পায়, রাষ্ট্রীয় ওই অনুষ্ঠানগুলিতে দাওয়াত পায়। কিন্তু আমি মনে করি আমেরিকাতে 90% প্রবাসী বাংলাদেশিরা সিআইপি হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু তিনি কিভাবে সিআইপি হবেন সেটি তিনি জানেন না। আর সিআইপি হওয়ার যে প্রক্রিয়া, যে জটিল প্রক্রিয়া সরকার বা রাষ্ট্র করে রাখছে, সেটার থেকেও আমরা বেরিয়ে আসতে পারি না। আমি উদাহরণ দিই,
2024 সালে আমি ছোটখাটো বিজনেস করি, বাংলাদেশে আমার 20 জন স্টাফ কাজ করে, যেভাবে আমি ব্যবসাটা পরিচালনা করি। আমি 2023 এবং 2024 সালে যে টাকা আমি বৈধ পথে বাংলাদেশে পাঠিয়েছি, আমার প্রতিটা টাকা বৈধ পথে গেছে। আমি সিআইপির জন্য কোয়ালিফাই করি, কিন্তু আমি অ্যাপ্লাই করি নাই। কারণ আমি 2022 সালে আমার 2 ছোট ভাইকে নিউ ইয়র্কে বসে সিআইপি বানিয়েছি, সহযোগিতা করেছি সিআইপি কিভাবে হওয়া যায়, কিভাবে প্রক্রিয়া করা যায়, কোন কোথায় দরখাস্ত করা যায়। তিনি সিআইপি হতে গিয়ে যে ঝক্কি জামিলা আমি দেখেছি, আমি সিআইপির জন্য আপনাদের অ্যাপ্লাই করি। কারণ এটি সহজ কাজ নয়, কিন্তু সিআইপি হওয়ার জন্য যে আরো যদি সহজ করতেন, তাহলে সিআইপি হওয়ার সুযোগটা যদি আমি জানতাম। আমি বললাম প্রবাসে যত টাকা বাংলাদেশে পাঠাইলে পরে সিআইপি হওয়া যায়, এরকম 80% প্রবাসী বাংলাদেশিরা সিআইপির জন্য কোয়ালিফাই করে, কিন্তু তিনি জানেন না। আর যে প্রক্রিয়াটি কনসুলেটের কাছ থেকে সুপারিশ নিয়ে যেতে হবে, অর্থ মন্ত্রণালয়ে ছাড় লাগবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাগজ লাগবে, এই সমস্ত জিনিস আমার প্রবাসী বাঙালি ভাইরা চান না। এই জন্য তিনি কি করেন, বাংলাদেশে তিনি ইনভেস্টমেন্টের পরিবর্তে একটা গ্রোসারি করেন, গ্রোসারিতে পার্টনার হন, 1 লাখ 2 লক্ষ ডলার দিয়ে একটি পিজা স্টোর করেন, তিনি বাংলাদেশে যান না। এই প্রক্রিয়াটা যদি সহজ করা হয়, তাহলে আমার কথা হলো যে রেমিটেন্সও যেভাবে যাবে, ইনভেস্টমেন্টও সেভাবে বাড়বে। আমি শেষ কথা দিয়ে আমি শেষ করবো। আপনি দেখেন, আপনি সিআইপি আমাকে করতে পারলেন না। বাংলাদেশে এতগুলি ব্যাংক আছে বেসরকারি খাতে, আপনি আমাকে সিআইপি না করেন, আরআইপি করেন। বলে দেবেন, আপনি বলেন হোয়াট ইজ দ্য আরআইপি, আপনি বলেন রেমিটেন্স ইম্পর্টেন্ট পার্সন। আমি সিআইপি হওয়ার দরকার নাই, আমি যে রেমিটার, এটা গুরুত্বপূর্ণ একটা রেমিটার। তাইলে আপনি কি করেন, যে আপনি আমাকে একটা টার্গেট দেন, যে কোনো ব্যাংকে আমি এই যে অ্যাবি ব্যাংকে টাকা পাঠাই, বা সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে সোনালী ব্যাংকে আমি টাকা পাঠাই, যে বলেন যে ভাই আপনি যদি বৈধভাবে বছরে $30,000 আপনি পাঠান, আপনি যেভাবে পাঠান আমার সোনালী ব্যাংকে দিয়ে, আমি আপনার একটা আরআইপি কার্ড দিব। আরআইপি মানে কি, রেমিটেন্স ইম্পর্টেন্ট পার্সন। এটা যদি দিই, আমার তো সিআইপি হওয়ার দরকার নাই, তাহলে আমি কি পাবো সোনালী ব্যাংকের এই আরআইপি কার্ডটা দিয়ে, যে ভাই আপনি সোনালী ব্যাংকে যদি বাংলাদেশে কোনোদিন যান, রিসেপশনে এই কার্ডটা দেখালে ম্যানেজার রুম আপনাকে নিয়ে যাবে, আপনাকে এক কাপ কফি খাওয়াবে, একটা লাউঞ্জে আপনি বসতে পারবেন। আমি প্রবাসী হিসেবে সেটুকু হতে চাই, আমি তো ব্যাংকের মালিক হতে চাই না। তো আপনি বেসরকারি এতগুলি ব্যাংক আছে, সংগঠন আছে, আপনারা বলেন বাংলাদেশ ব্যাংক বা সরকার সিআইপি দিচ্ছে, আমরা বেসরকারি ব্যাংকগুলি মিলে প্রতিটা ব্যাংকে প্রবাসীদেরকে রেমিটেন্স যারা পাঠায় তাদের আরআইপি করবো। কিন্তু আপনি আবার আমরা এমন আরআইপি করলেন, বললেন আপনি নামে আরআইপি, আরআইপি রেমিটেন্স বা রেমিটার ইম্পর্টেন্ট পার্সন, আবার আরআইপি মানে রেস্ট ইন দ্য পিস, আপনি শান্তিতে ঘুমান। এটাও আপনি যদি আবার করে দেন এই কাজ করে, সেটা আমাদের দরকার নেই। আপনি রিয়েলি আমাদের মূল্যায়ন করেন। আপনি যদি ইস্টার্ন ব্যাংকের একটা ক্রেডিট কার্ড নিয়ে যদি বিমানবন্দরের লাউঞ্জে গিয়ে ভিআইপি লাউঞ্জ ইউজ করতে পারেন, তা আমি আরআইপি হিসেবে আমি ভিআইপি লাউঞ্জটা ইউজ করি, আপনি সেই সুযোগটুকু আমাকে দেন। কারণ আমার শ্রমিকের যে দামের বন্ধ দিয়ে টাকা উৎপাদন হয়, টাকা অর্জন করি আমরা সম্পদ করি, সেটা তো আমি আমার দেশেই পাঠাচ্ছি। আপনি আমাকে এই সম্মানটুকু দেন, তাইলে পরে আমি মনে করি রেমিটেন্স যুদ্ধ করতে পারেন। শুনেন, আমরা বাংলাদেশের মানুষ এখন সেই জায়গায় নাই। আপনি দেখেন, বাংলাদেশের মানুষজনকে বাথরুম থেকে, টয়লেট থেকে এসে হাত ধোয়ার জন্য প্রশিক্ষণ দিতে হয়েছে মিনিমাম 20 বছর বিনা কার্টুন দেখিয়ে বাংলাদেশ থেকে একটি জায়গায় আনতে। আমরা সেই জায়গায় এখন আর নাই। আমরা এখন সকালবেলায় ব্যাংকে চেক করি, প্রবাসীরা শিক্ষিত হই অশিক্ষিত হই, আমার টাকাটা ঢুকছে কিনা, হোম কেয়ার থেকে টাকাটা আসছে কিনা, ডানকিন থেকে আমার টাকাটা আসছে কিনা, যেখানে জব করি সেই টাকাটা আমার আসছে কিনা, ব্যাংক থেকে আমি জেল করতে পারছি কিনা, সবাই এখন আমরা অ্যাপস ইউজ করতে পারি। আমাদের শুধু এখন দরকার একটা ধাক্কা দেন, আমাদের একটু সম্মান দেন, এয়ারপোর্ট একজন আরআইপি হিসেবে আমাদেরকে রিসিভ করেন, আমাদের এখানকার গণমাধ্যমগুলোকে বাঁচিয়ে রাখেন। আপনাদেরকে ভিক্ষার জন্য নিয়ে মানুষের কাছে এডিবির কাছে যাইতে হবে না, আইএমএফ এর কাছে ভিক্ষা নিতে হবে না। আমাদের এক একজন যে রেমিটাররা আছি, এই সবগুলি মানুষ যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র আমরা রেমিটেন্স কর্মটা বাড়িয়ে দিই, তাইলে পরে আমাদের আর ভিক্ষার জন্য নিয়ে মানুষের কাছ থেকে বলতে হবে না উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা করেন। এই যে জিয়া ভাই হসপিটাল করতেছেন, আমি ছোটখাটো ইনস্টিটিউট করতেছি বাংলাদেশে, নাজমুল ভাই কয়েকজন মানুষের অর্থনীতির ব্যবস্থা করেন, জুয়েল ভাইতে কারখানা প্রতিষ্ঠান করে, বহু মানুষ আছে, কিন্তু আমাদেরকে সঠিকভাবে রিকগনাইজ করা হয় না বলে পরে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। আমি মনে করি রাষ্ট্র আমাদের দায়িত্ব নেয়, আমরা রাষ্ট্রের দায়িত্ব নিব। আমি তো বলছি, এই প্রবাসীদের মধ্যে যে ধারণা আছে, প্রবাসীরা দিচ্ছে বেশি পাচ্ছে কম, এই ধারণা থেকে বের হলে পরে আমরা সঠিকভাবে রেমিটেন্সও যাবে, হুন্ডির থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমাদের গণমাধ্যমগুলি এই মানুষগুলিকে সহযোগিতা করতে বলে সহায়তা করতে বলে বেসরকারি খাতেও আমাদের এই গণমাধ্যমগুলিকে বাঁচিয়ে রাখা দরকার। তাইলে পরে আগামী নিশ্চয়ই পঞ্চম যে রেমিটেন্স ফেয়ার হবে, সেই ফেয়ারে আরো মানুষের সন্নিবেশ ঘটবে। আমি মনে করি রাষ্ট্রের বোধোদয় হোক, আমাদের রেমিটারদের বোধোদয় হোক, আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি হোক, তাইলে পরে আমরা সবাই ভালো থাকবো। আপনারা আপনাদের বিরক্ত করেছি, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা দেশে টাকা পাঠান বৈধ পথে, আপনার দেশকে ভালোবাসুন, প্রবাসকেও ভালোবাসুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।